আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর দ্বিতীয় দিনে আছে দেশি বিদেশি বিনিয়োগকারীরা দেশের ইকোনমিক জোন ঘুরে দেখবেন। এই মুহূর্তে নারায়ণগঞ্জে জাপানি ইপিজেডে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বিল্লাল, বিনিয়োগকারীদের সামনে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, এখন পর্যন্ত কোনো বিনিয়োগ চুক্তি হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, শুরুতেই জানাতে চাই, ঠিক কিছুক্ষণ আগেই সুইডেনের একটি কোম্পানির সঙ্গে এখানে চুক্তি হয়েছে। বিনিয়োগকারী সেই কোম্পানিটি এখানে আসলে তাদের প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়, এমন চুক্তি স্বাক্ষর কিছুক্ষণ আগেই হয়েছে। এছাড়া এখানে আসলে চায়না 10টি প্রতিষ্ঠান রয়েছে, সৌদি আরব থেকে 3টি প্রতিষ্ঠান এসেছে, জাপানের 3টি প্রতিষ্ঠান এসেছে, ভারতের একটি প্রতিষ্ঠান এসেছে, যুক্তরাষ্ট্রের 8টি প্রতিষ্ঠান এসেছে। তারাও এখানে কথা বলছেন। বিশেষ করে বেকো এবং সিঙ্গার, তাদের যে যৌথ উদ্যোগে সিঙ্গার এখানে যে তাদের প্রতিষ্ঠানটি 2019 সালের দিকে শুরু করেছিল, সেই প্রতিষ্ঠানটি এখান থেকে আসলে তাদের যে ফ্রিজ সহ ইলেকট্রনিক সামগ্রী যেভাবে তারা উৎপাদন করছেন এবং সেগুলো সারা দেশে বেকো এবং সিঙ্গারের যৌথ সমন্বয়ে তাদের শোরুমে বিক্রি করছেন, সেটি আসলে এখানে উপস্থাপন করা হয় এবং অন্যান্য যারা বিনিয়োগকারী এসেছেন তাদেরকে আসলে তাদের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়। তো এই উপস্থাপনের পরপরই আসলে যে সুইডেনিশ একটি কোম্পানি রয়েছে, তারা এখানে চুক্তি স্বাক্ষর করেছেন, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক যে বিশেষ অঞ্চল রয়েছে এই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে সুইডেনের যে প্রতিষ্ঠানটি রয়েছে তারা চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানও তারা চুক্তিবদ্ধ হবেন এবং সে আলোচনা কিন্তু এখনো চলছে। অর্থাৎ যারা এখানে বিনিয়োগকারী এসেছেন তারা নানান বিষয় জানছেন, আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা, কি ধরনের সুবিধা এই অর্থনৈতিক অঞ্চল থেকে তারা পেয়ে থাকবেন, এমন বিষয়গুলো কিন্তু জানাচ্ছেন। স্নেহা, জানিয়ে রাখতে চাই, এই 2,500 অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে আসলে 2016 সালে যে প্রথম কাজ শুরু হয় এবং এখন কিন্তু এখানে কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাদের যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগের মাধ্যমে তাদের যে প্রতিষ্ঠান সেটিকে গড়ে তুলেছে এবং সব মিলে যদি এখানে 40-এর অধিক বিনিয়োগকারীদের প্রতিষ্ঠান গড়ে তোলা যায় তাহলে প্রায় 1 লাখের অধিক কর্মসংস্থানের সুযোগ হবে স্থানীয় বসতিদের। এছাড়া ইতিমধ্যেই আসলে যারা এখানে দেশি বিদেশি বিনিয়োগকারী এসেছেন তারা যেই নানান ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে কিংবা এখানে আসলে যারা কর্মসংস্থান গড়ে তোলার পর আসলে আরো কি কি ধরনের সুযোগ সুবিধা করা যায়, কিভাবে আসলে বাজারজাত করা যায়, সার্বিক বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন এবং আলোচনার প্রথম পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন এখানে যে প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে, বিনিয়োগকারীরা সেগুলো ঘুরে দেখবেন এবং পরবর্তীতে আসলে তারা সিদ্ধান্ত নেবেন এবং মূল চুক্তিটা আসলে স্বাক্ষরিত হবে যে এখানে আসলে কতটি প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ করতে চায়। স্নেহা, এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জের 2,500-এর যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ জাপানিক ইকোনমিক জোন থেকে সবশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নারায়ণগঞ্জের জাপানি ইপিজেড থেকে সর্বশেষ খবরাখবর। প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নিয়ে কর্মশালা হয়েছে। উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সেখানে আছেন সহকর্মী শিউলি রায়ের তমা। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তমা, কি পদ্ধতিতে এবার ভোট দিবেন প্রবাসীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, যেমনটি আপনি বলেছেন, আমি কিন্তু রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সামনে থেকে বলছি। তো এখানে কিন্তু আজকে সকালে নির্বাচন কমিশন ইনস্টিটিউশন প্রশিক্ষণ কেন্দ্রে কিন্তু আপনার প্রবাসী ভোটারদের ভোট কিভাবে নিশ্চিত করবেন এবং ভোট তারা কিভাবে দিবেন সেই সকল বিষয় নিয়ে কিন্তু কর্মশালা আয়োজন করা হয় এবং এই কর্মশালা উদ্বোধন করেন কিন্তু প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন নেতৃত্বে এবং 4 কমিশন এই অনুষ্ঠানে ছিলেন। এবং নাসির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন, তিনি বরাবরই বলে আসছেন যে প্রবাসী ভোটাররা যেন ভোট দিতে পারে সেই নিশ্চয়তা এবারের কমিশন নিবে এবং তাদের মূল লক্ষ্যই হচ্ছে প্রবাসী ভোটাররা যেন তাদের ভোট দিতে পারে সেই ব্যাপারে তারা 3টি পদ্ধতির থেকে একটি পদ্ধতি সব থেকে বেশি শুরু থেকে তারা হচ্ছে জোরদার দিয়ে আসছে আপনার প্রক্সি ভোটের। এবং এই প্রক্সি ভোট নিয়ে কিন্তু বরাবরই তারা বলে আসছে যে প্রক্সি ভোটের মাধ্যমে তারা এবার দেখতে চায় যে কীভাবে আসলে এই প্রবাসী ভোটারদের ভোট হচ্ছে কি তারা কিভাবে দেয়। তো সেই সব কিছু ব্যাপারে 3টি যে পোস্টাল ভোটিং এবং হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং, এই 3টি কার্যক্রমকে
আসলে তারা হচ্ছে গিয়ে দেখবেন এবং তারা এই জিনিসগুলোকে বিবেচনা করবেন এবং কি কার্যকরভাবে হচ্ছে গিয়ে কার্যকরীভাবে কোন পদ্ধতিতে হচ্ছে গিয়ে গেলে নির্বাচন কমিশনাররা বললেন যে কি পদ্ধতিতে গেলে আসলে প্রবাসী ভোটাররা তাদের ভোট দিতে পারবে, তাদের অধিকার তারা আদায় করতে পারবে আগামী নির্বাচনে, সেই ব্যাপারগুলো নিয়ে তারা জোরদার হচ্ছেন। এবং এছাড়া আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার কিন্তু বরাবরই প্রত্যেকটা বক্তব্যই কিন্তু থাকে যে প্রবাসী ভোটাররা যেন তারা ভোট দিতে পারে এবং তারা যেন ভোট দিয়ে তাদের যে ভোটদান সেইটা যেন নিশ্চিত হয়। তো এটা সুস্পষ্টভাবে বলা যেতে পারে যে এবারে স্বাধীন নির্বাচন কমিশন কিন্তু এই প্রবাসী ভোটারদের নিয়ে হচ্ছে গিয়ে আলাদাভাবেই হচ্ছে গিয়ে জিনিসগুলো পর্যবেক্ষণ করছেন এবং তারা এই ব্যাপারগুলো নিয়ে খুবই হচ্ছে সুস্পষ্ট তাদের বক্তব্য যে এবারের নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে কোনোভাবে যেন হচ্ছে কেউ কারো অধিকার যেন কেড়ে না নিতে পারে এবং সুষ্ঠু নির্বাচন যেন হচ্ছে গিয়ে দিতে পারে। এবারে নির্বাচন শুধু প্রবাসী ভোটার না, এছাড়াও হচ্ছে জনগণ যেন তারা তাদের অধিকার আদায় করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু আসলে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রবাসী ভোটার সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে প্রায় 1,50,00,000 বেশি প্রবাসীরা হচ্ছে কিন্তু আছেন দেশের বাইরে। তো তাদের আসলে ভোট নিশ্চিত করার জন্য সেই লক্ষ্যে কিন্তু কার্যক্রম ছিল আজকের এই কর্মশালাতে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন কার্যালয় থেকে। তমা, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি কর্মশালা নিয়ে সর্বশেষ খবরাখবর। বৈষম্য বিরোধী আন্দোলনের এক ছাত্রকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন সহকর্মী এনআই নাহিদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাহিদ, তুরিন আফরোজকে কখন আদালতে তোলা হতে পারে, কি অবস্থা দেখছেন সেখানে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। যেমনটা আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে। আপনি জানেন যে গত রাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা থানা পুলিশ। তাকে আজকে আদালত সূত্র বলছে যে তাকে আজকে দুপুরের মধ্যে আদালতে আনা হবে। তো এখনও পর্যন্ত তাকে এখনও আনা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে যদি আমরা সার্বিকভাবে দেখাই দিই, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে তাকে জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নীলফামারী থানায় একাধিক মামলা রয়েছে। তো মামলায় বলা হচ্ছে যে গেল জুলাই আগস্ট অভ্যুত্থানে একজন আহত ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছে মার্চ মাসের, সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ আহত ব্যক্তি মোহাম্মদ জব্বার নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। তো এছাড়াও এই মামলার প্রেক্ষিতে গত সোমবার রাত 10টার দিকে তাকে কিন্তু ঢাকার তার উত্তরা বাসায় তল্লাশি চালিয়ে এবং অভিযান চালিয়ে উত্তরার 3 নম্বর সেক্টরের 11 নম্বর বাসা থেকে তাকে কিন্তু গ্রেফতার করা হয়। তো এখন পর্যন্ত তাকে গ্রেফতারের পরে দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোলা হতে পারে বলে আমরা আদালত সূত্র থেকে জানতে পারছি। তো তুরিন আফরোজ সম্পর্কে যদি একটু বলি, আমরা 2013 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত ছিলেন আওয়ামী লীগপন্থী আইনজীবী। আর ব্যারিস্টার তুরিন আফরোজ 2019 সালের নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। তিনি কিন্তু জামায়াতের আমির অধ্যাপক গোলাম আজম ও সাবেক আমির গোলাম আজম ও সাবেক সেক্রেটারি জেনারেল আলিয়া হোসেনের মুজাহিদের বিরুদ্ধে মামলা পরিচালনা করেছিলেন। তো তাকে আজকে সেই জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় কিন্তু তাকে আদালত প্রাঙ্গণে তোলা হবে এবং আইনজীবীরা তাকে রিমান্ডের আবেদন করবেন। তো ওনাকে আনার পরে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা নিয়ে যখন ব্রিফ করবে আমরা হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। তো সিএমএম কোর্ট আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতারের সর্বশেষ খবরাখবর। কুষ্টিয়া, ময়মনসিংহ ও বগুড়ায় চলছে গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস, ইলিয়াস আহমেদ ও শাকিল মাহমুদ। শুরুতে চলে যাচ্ছি কুষ্টিয়ায় তিতাসের কাছে। তিতাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, এই কর্মসূচিতে জনসমাগম কেমন দেখছেন, কি বলছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা, জানাবেন।
স্নেহা, ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি নিরীহ জনগণকে নির্বিচারে হত্যার প্রতিবাদে কিন্তু কুষ্টিয়া জেলা ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। আমি রয়েছি সেই কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে, অর্থাৎ এখানেই সকাল 11টার সময় থেকে জেলা ছাত্র দলের উদ্যোগে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্র দলের নেতাকর্মীরা সহ যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা। এখানে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীর পাশাপাশি শত শত সাধারণ যারা শিক্ষার্থী তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তারা এখানে যারা অংশগ্রহণ করেছে তারা যদি বলছে যে যত দ্রুত সম্ভব এই যে ইসরায়েলি বাহিনীর যে আগ্রাসন ফিলিস্তিনি নিরীহ জনগণের উপর এটা বন্ধ করতে হবে। এছাড়াও যারা ক্ষমতাধর যে দেশগুলো রয়েছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন এই যুদ্ধ বন্ধের জন্য এবং নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা বন্ধের জন্য। এখানে ছাত্র দলের আহ্বায়ক রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের আসলে এখান থেকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আসলে আপনারা জানেন বেশ কিছু বছর ধরে আপনার ফিলিস্তিনি এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এক হয়ে ফিলিস্তিনি এবং গাজায় মুসলিম জাতির ওপরে নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই হত্যাযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ যে ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র এক হয়ে এই কয়েকদিন আগে ফিলিস্তিনিদের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে বর্তমান এবং যে হামলা চালাচ্ছে তাতে নিরীহ শিশু সহ বিভিন্ন মুসলিম পরিবার পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। যে সকল বিভৎস ঘটনা আমরা চোখে দেখতে পারি না, আমাদের বিবেককে নাড়া দেয়, আমাদের বিবেককে জাগ্রত করে। এই জন্য আমরা বাংলাদেশ, পৃথিবীর বুকে, বিশ্বের বুকে যে মুসলিম জাতিগুলো, যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদেরকে একত্রিত করতে, সারা পৃথিবীর মুসলিম জাতি যেন একত্রিত হয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার নিজ নিজ দেশ থেকে প্রতিবাদ জানাতে পারে, সেই স্বরূপ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের কর্মসূচি অনুযায়ী আজকে কুষ্টিয়ায় আমরা বিক্ষোভ সমাবেশ করব এবং বাংলাদেশের বুকে যত ইসরায়েলি পণ্য আছে এই পণ্য বাংলাদেশের জনগণকে বয়কট করতে বলবো এবং ইসরায়েলি পণ্য বাংলাদেশে আনার যে সিন্ডিকেটগুলো আছে সেই সিন্ডিকেটগুলো আমরা ধ্বংস করে ইসরায়েলি পণ্য আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। যেমন শুনছিলেন স্নেহা, আসলে এখানে যারা ছাত্র দলের নেতাকর্মী রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা বলছে এই যুদ্ধ যদি বন্ধ করতে হয়, ইসরায়েলের আগ্রাসন যদি বন্ধ করতে হয়, তাহলে ইসরায়েলের যে অর্থের খাতগুলো রয়েছে, অর্থাৎ ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেগুলো বয়কট করতে হবে এবং ইসরায়েলি পণ্য যে দেশে ঢুকে সেগুলো বন্ধ করতে হবে। আসলে দীর্ঘদিন ধরে এই যে ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলি বাহিনীর যে আগ্রাসন চলছে, এতে কিন্তু নারী শিশু সহ প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। এর প্রতিবাদে কিন্তু শুধু কুষ্টিয়াতে নয়, সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে। সবাই চাচ্ছে যে আসলে মানবতা বেঁচে থাকুক, যেন এই যুদ্ধ যত দ্রুত সম্ভব এটা বন্ধ হোক এবং ইসরায়েলের উপরে যেন সারা বিশ্বের যারা মুসলিম দেশগুলো রয়েছে, ক্ষমতাধর দেশগুলো রয়েছে, তারা যেন চাপ সৃষ্টি করে দ্রুত সময়ের মধ্যে যেন এই নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ হয়। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে ইসরায়েলের নৃশংসতা নিয়ে ছাত্র দলের প্রতিবাদের সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস, জানাবেন সেখানের বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ তথ্য। ইলিয়াস। গাজায় ইসরায়েলি হামলা এবং গণহত্যার প্রতিবাদে কিন্তু সারা দেশের ন্যায় ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের উদ্যোগে কিন্তু আজকে যে প্রতিবাদ কর্মসূচি সেটি কিন্তু পালিত হচ্ছে। আমি এখন রয়েছে আনন্দমোহন সরকারি কলেজের সামনে, অর্থাৎ সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই একটি মুখে কালো কাপড় বেঁধে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তারা বলছেন যে এই বর্বরোচিত হামলা সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অর্থাৎ তারা তাদের অবস্থান কর্মসূচি শেষে কিন্তু তারা ময়মনসিংহ নগরীতে কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আনন্দমোহন কলেজের ন্যায় কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একেবারেই যে গাজায় বর্বরোচিত হামলা হচ্ছে সেটির প্রতিবাদে কিন্তু একেবারেই উত্তাল হয়ে উঠেছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে এই হামলা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। অর্থাৎ তার কারণেই কিন্তু বিক্ষোভকারীরা তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা তাদের প্রতিবাদ কর্মসূচি কিন্তু জানাচ্ছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত জানতে চাই, আপনাদের আজকে কি কি কর্মসূচি রয়েছে? আপনি জেনে থাকবেন 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের শহীদদের এবং মুক্তিকামী জনতার পক্ষে একটি ডাক টিকিট উন্মোচন করেছিলেন। ঠিক তেমনি আজকে 45 বছর পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফিলিস্তিনের জনতার পক্ষে রয়েছে। আজকে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আমরা ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পক্ষে এখানে কালো পতাকা বেঁধে তাদের পক্ষে মানববন্ধন করছি
এবং বিশ্ব বিবেককে আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনে যে নারকীয় নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে এটি বন্ধে যেন আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ সহ সবাই কার্যকরী পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করে। তিনি কিন্তু এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করেছেন। জানতে চাই যে আপনারা কি কি কর্মসূচি? আমরা মূলত এখানে কালো পতাকা মুখে বেঁধে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে প্রতিবাদ জানাচ্ছি মানববন্ধন আকারে। এরপরে আমরা মিছিল আকারে শহরের যে প্রাণকেন্দ্র টাউন হল আছে সেখানে গিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করি। টাউন হল মোড়ে গিয়ে আমরা মিছিল সহকারে আকারে গিয়ে সেখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব প্রাণকেন্দ্রে গিয়ে। তারা কিন্তু বলছিলেন যে তাদের গাজায় হামলার তীব্র নিন্দা কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে সারা দেশের ন্যায় কিন্তু একেবারে উত্তর হয়ে উঠেছে। গাজায় এই হামলা বিরোধী কিন্তু তারা উত্তর হয়ে উঠেছে এবং তাদের কর্মসূচি নগরীর এই ছিল আমার কাছে এই বিষয়ে জানতে আমাদের দেখুন, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গতকাল কিন্তু আমরা দেখেছি বরিশালের সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু বরিশাল জুড়ে লং মার্চ টু গাজা সহ নানা ধরনের কিন্তু বিক্ষোভ মিছিল তারা করেছে। আজ কিন্তু আমরা আছি বরিশালের বিএম কলেজে। এখানে কিন্তু ছাত্র দলের উদ্যোগে আসলে গাজায় যে ইসরায়েলি যে গণহত্যাকাণ্ড যে চলছে তার প্রতিবাদে কিন্তু এখানে আজ একত্রিত হয়ে দাঁড়িয়েছে ছাত্র নেতারা এবং তারা কিন্তু প্রতিনিয়তই আসলে প্রতিবাদ জানাচ্ছে, এই গণহত্যা বন্ধের দাবিও কিন্তু তারা জানাচ্ছে। আমরা একটু একজন ছাত্র নেতার সাথে কথা বলবো, আপনার কাছ থেকেই জানতে চাই যে আজকের এই কি আহ্বান জানাবেন এই প্রোগ্রাম থেকে? আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মতো সারা কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশিত সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সেই পবিত্র ভূমি প্যালেস্তাইনের গাজায় এই ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজকে আমরা অবস্থান কর্মসূচি কালো ব্যাজ ধারণ করেছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, দেশবাসীকে বলতে চাই যে আমরা অবশ্যই ইসরায়েলি পণ্যকে আমরা বর্জন করব। তিতাস, ইলিয়াস এবং শাকিল, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম কুষ্টিয়া, ময়মনসিংহ ও বগুড়ায় গাজা গণহত্যার প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে সর্বশেষ খবরাখবর। মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলন হলেও হিমাগারে নেই সংরক্ষণের জায়গা, বিপাকে পড়েছেন কৃষকরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, যেমনটি বলছিলাম, মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলন হয়েছে, কিন্তু হিমাগারের সংরক্ষণের অভাবে অনেকটাই বিপদে আছেন কৃষকরা। এক্ষেত্রে জায়গা সংকুলন নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ? জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জে কিন্তু গত বছরের মতো এই বছরে কিন্তু আলুর বাম্পার ফলন হয়েছে। এই বছর কিন্তু 11 লাখ মেট্রিক টন আলু কিন্তু মুন্সিগঞ্জে আবার উৎপাদন হয়েছে। এখানে কিন্তু কৃষকরা যেটি বলছেন যে এই কোল্ড স্টোরগুলোতে কিন্তু মুন্সিগঞ্জে প্রায় 56টি কোল্ড স্টোর আছে, সেখানে ধারণ ক্ষমতা 5 লাখের মতো, কিন্তু প্রতিটি কোল্ড স্টোর কিন্তু প্রায় কানায় ভরে গেছে। এখন কিন্তু কৃষকরা যেটি বলছেন, তারা ট্রলারে করে আলু নিয়ে আসলেও গত কয়েকদিন তারা কোল্ড স্টোরের সামনে গিয়ে কিন্তু তারা আসলে হিমাগারে আলু রাখতে পারছেন না। তো এখানে কিন্তু আসলে সব মিলিয়ে কিন্তু কৃষকরা গত বছরের তুলনায় এই বছর কিন্তু তাদের উৎপাদন খরচও কিন্তু আসলে বেশি হয়েছে বলে আমাদের এখানকার কৃষকরা জানিয়েছেন। তো আমি এখন এখানকার একজন প্রান্তিক কৃষক এবং আলু চাষি ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, তার সাথে একটু তার কাছে জানতে চাইবো যে এই সংকটে আসলে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন, এখন কি পদ্ধতিতে আলু সংরক্ষণ করছেন? আলু আমরা এখন যেটা কোল্ড স্টোরেজে ঢুকার সেটা তো আমরা কোল্ড স্টোরেজে ঢুকাই ফেলাইছি। সামথিং কিছু আলু বাকি আছে, এক কোল্ড স্টোরেজে 2000 1000 এই মালটা এখন ঢুকছে। এখন বাজার আপনার 12 থেকে 13 টাকা মার্কেট আছে। তবে আমাদের যে বেশিরভাগ আলু আমরা এবার কোল্ড স্টোরেজে রাখতে না পেরে গোলাতে রাখতে হয়েছে। গোলাতে আমরা বাড়িতে নিয়ে গোলা করে রাখছি, কেউ ওই বস্তা করে রাখছে, কেউ গাছের নিচে রাখছে। এইভাবে যেভাবে গরম পড়ছে, এইভাবে তো গরম পড়লে যেই আলুটা গোলাতে আসে সেই আলুটা নষ্ট হবে। আর যদি এটা নষ্ট হয় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হবো, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবো। তারপরে আমাদের যে আলুটা, এটা যদি বহুমুখীভাবে ব্যবহার করা না যায়, যদি আলুটা এক্সপোর্ট রপ্তানি করা না যায়,
আর আলুটা যদি বহুমুখী ব্যবহার করা না যায় তাহলে আমরা আলুর মূল্য সঠিক পাবো না, কারণ এবার আমাদের প্রোডাকশন খরচ অনেক বেশি, প্রায় 20-22 টাকা প্রোডাকশন খরচ, এখন আলুর মার্কেট আছে 12-13 টাকা। তা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং সামনে যে আলুটা আমরা গুদামজাত করছি বা গোলায় রাখছি এটা যদি ন্যায্য মূল্য না পাইতে কৃষক বহু ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা রাখি গভর্নমেন্ট যেন তড়িৎ গতিতে কোনো একটা ব্যবস্থা নেয় যে আমরা এই কৃষকরা যেন এই আলুগুলি সঠিক মূল্য পাই। আমরা গভর্নমেন্টের কাছে আশা করি গভর্নমেন্ট যেন এই আলুটা রিলিফের মাধ্যমে, ন্যায্য মূল্যে আলুটা খরিদ করে রিলিফের মাধ্যমে যদি গভর্নমেন্ট সারা বাংলাদেশে দেয়, 5 কেজি 10 কেজি করে যদি একটা পরিবারে দেয়, তাই এই আলুটা একটা ন্যায্য মূল্য বাজার উঠে আসবে আমরা আশা করি। এই কাজটা যদি সরকার পদক্ষেপ নেয়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন যে এখানকার চাষিরা কিন্তু বলছেন যে আলুর বহুবিধি বৃদ্ধি করতে হবে ব্যবহারের জন্য। তো এখানে কিন্তু সনাতন পদ্ধতিতে কৃষকরা কিন্তু তাদের বাড়িতেই কিন্তু আসলে আলু সংরক্ষণ করছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের কোল্ড স্টোর থেকে সবশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। ভোলা জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে চিকিৎসক নার্সের ব্যাপক সংকট। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, সংকট নিরসনে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছেন বা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, ভোলার এই হাসপাতালটি হচ্ছে উন্নত সেবার একমাত্র কেন্দ্র। এটি প্রায় 3 বছর আগে এটি কিন্তু 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হয়েছে, কিন্তু যে সেবার মান সেটি কিন্তু বাড়ে নাই, কারণ এখানে জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। এখানে চিকিৎসকের 61টি পদ রয়েছে, সেখানে কিন্তু চিকিৎসক রয়েছেন 19 জন, এবং নার্সের যে 80টি পদ রয়েছে সেখানে কিন্তু নার্স রয়েছেন 42 জন। এই যে বিপুল সংখ্যক জনবল সংকটের কারণে ভোলাবাসীকে কিন্তু অনেকটাই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। আমরা একজন কথা বলবো ভোলাবাসীর সাথে। আপনি এখানে যে চিকিৎসা সেবার মান নিয়ে কতটুকু সন্তুষ্ট? ভোলাবাসী যে 100 শয্যা বিশিষ্ট হসপিটাল থেকে যে 250 শয্যায় উন্নীত হয়েছে, কিন্তু এটা কাঠামোগত উন্নয়ন হয়েছে, যে বাস্তব যে সেবার মান নিয়ে আমরা একেবারে অসন্তুষ্ট। আমরা মোটেও সন্তুষ্ট না, কারণ এইখানে পর্যাপ্ত ডাক্তার নাই, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, ডাক্তারের কারণে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ভালো হচ্ছে না, এবং রীতিমতো খুবই দুর্বিষহ। আপনাদের দাবি কি? 20 লক্ষ ভোলাবাসীর দাবি খুব দ্রুত মেডিকেল কলেজ করে ভোলাবাসীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন স্নেহা, আসলে ভোলাবাসীর দাবি যে এই হাসপাতালটির যে সেবার মান, যে অবকাঠামোগত উন্নয়ন হলো যে সেবার মান, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ জনবল সংকট তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। তো আমরা হাসপাতালের আরোর সাথে কথা বলবো, জানতে চাইবো আপনাদের হাসপাতালে জনবল সংকট দীর্ঘদিন ধরে, তো এই সমস্যা নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আমাদের হাসপাতালের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একাধিকবার চিঠি দিয়েছি। ইতিমধ্যে নতুন কয়েকজন ডাক্তার প্রদান হয়েছে, যা আগে ছিল না, এবং আমাদের যতজন ডাক্তার আছে এবং নার্স আছে তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং চিকিৎসা দিয়ে যাচ্ছি, এবং যদি আরও আমরা ডাক্তার এবং নার্স পাই আমরা আরও সেবা বেগবান করতে পারবো। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, এখানে আরেকটি তথ্য যুক্ত করতে চাই, এখানে ইনডোর এবং আউটডোরে কিন্তু প্রতিদিন কিন্তু এখানে আপনার 150 থেকে 200 রোগীর চিকিৎসাধীন থাকেন, এবং যেহেতু এটি 250 শয্যা, এখানে প্রায় 4 শতাধিক রোগীর চাপও কিন্তু থাকে। তো সেই ক্ষেত্রে চিকিৎসক এবং নার্সদের কিন্তু এই সেবা দিতে গিয়ে অনেকটাই বিঘ্ন ঘটছে, এবং যারা দরিদ্র রোগী রয়েছেন তারা উন্নত চিকিৎসা সেবার জন্য কিন্তু তাদের মাঝে মধ্যেই ঢাকা এবং বরিশাল কিন্তু তাদের যেতে হচ্ছে, এতে অতিরিক্ত অর্থ কিন্তু তাদের ব্যয় হচ্ছে। তো এই সংকট নিরসন চান ভোলার মানুষ। এ ছিল আমার কাছে ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক এবং নার্সের সংকটের কারণে যে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। স্নেহা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক নার্সের যে ব্যাপক সংকট রয়েছে তার সম্পর্কে বিস্তারিত খবরাখবর। ধীর গতিতে চলছে জামালপুরের নান্দিনা লক্ষ্মীরচর ব্রিজের নির্মাণ কাজ, ভোগান্তিতে এলাকাবাসী। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হৃদয়, কবে নাগাদ আসলে এই কাজ সম্পন্ন হতে পারে, কি বলছেন কর্তৃপক্ষ, সেই সাথে জানাবেন স্থানীয়রা কি বলছেন? ধন্যবাদ। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি জামালপুর সদর উপজেলার নান্দিনাতে। এই নান্দিনা এবং লক্ষ্মীচরের সাথে যে একমাত্র মানুষের যে যাতায়াতের ব্যবস্থা, এটি কিন্তু নৌকা যোগে এখনো হচ্ছে, এবং 2022 সালে যদি আপনাদের একটু দেখাই, যে 2022 সালে মূলত এই যে স্থানটিতে রয়েছে, এই স্থানটিতে একটি ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল 1,06,00,000
82,000 টাকা 82 লক্ষ টাকায় মূলত একটি বরাদ্দ হয়েছিল। এই বরাদ্দতে আমরা দেখছি কাজ শুরু হয়েছিল, তবে কাজ 3 বছরে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এই কাজের অর্ধেক কাজ হয়নি এমনটি আমরা জানতে পেরেছি। এবং এই কাজটি না হওয়াতে আমরা যদি বলি যে এই বছরের মূলত অক্টোবরের দিকে কাজ শেষ হওয়ার কথা, তো এখনো এই কাজের যে ধীরগতি, এই ধীরগতির কারণে এখানকার যারা রয়েছে স্থানীয় তারা কিন্তু খুব হতাশায় রয়েছে যে আসলে কাজটি সঠিক সময়ে শেষ হবে কিনা। আমরা একটু কথা বলবো এখানে যারা রয়েছে তাদের সাথে, একজনের সাথে আমরা কথা বলতে চাই যে মূলত এই কাজটির বিষয়ে তারা স্থানীয়ভাবে কি বলছে। এই যে কাজটি হচ্ছে আপনারা আসলে এই মানে কেন ধীরগতি হচ্ছে এবং আপনাদের এই বিষয়ে আসলে কি বলছেন আপনারা? আমরা চাচ্ছিলাম দ্রুত গতিতে কাজটা হয়ে যায়। 2022 সালে এই কাজ শুরু করছে, এখন পর্যন্ত কাজের কোনো অগ্রগতি নাই। খুব ধীর গতিতে 2-10 জন লেবারে কাজ করে। হ্যাঁ, এই ব্রিজটা না থাকায় আমাদের চলা এলাকার যে কত বড় একটা অসুবিধা হয়েছে এটা বলার মতো নাই। একটা রুগী নিয়ে যে যাবো জোগাড় নাই। আমাদের এই ব্রিজ পার হওয়ার পরে 3-4 মাইলের মতো কোনো রাস্তাঘাট নাই, কোনো যানবাহনের ব্যবস্থা নাই। এই ব্রিজটা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের এই রুগীপত্র গুলা, আমি আজকে এখন নগদ একটা রুগী নিয়ে আসছি। এই যে শুনছিলেন যে আসলে যদি বলি যে 5 তারিখে যে গণ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পর থেকে যে ঠিকাদার রয়েছিল এই ঠিকাদার কিন্তু আসলে আত্মগোপনে থাকার কারণে এই কাজটি বন্ধ রয়েছে। এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে সেই ঠিকাদারকে বাতিল করে নতুন একজন ঠিকাদার দিয়েছে, তবে সেই ঠিকাদারও এখন পর্যন্ত কাজের কোনো অগ্রগতি হয়নি। এবং এই কাজটি আসলে কবে নাগাদ শেষ হবে সেটি নিয়েও দুশ্চিন্তায় রয়েছে। তবে স্থানীয় যারা বলছে যে যদি এরকম আস্তে যদি কাজ হয় বা ধীরগতিতে যদি কাজ হয় তাহলে এই কাজটি শেষ হতে মিনিমাম আরো 5 বছর লাগবে। তবে এই স্থানীয় লোকজন বলছে যাতে দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ করে এবং বন্যা শুরু হওয়ার আগেই যেন মানুষ এই ব্রিজের উপকার ভোগ করতে পারে, এমনটি বলছে এই এলাকাবাসী। এই ছিল জামালপুরের তুলসীরচর এবং নান্দিনার ব্রিজের সর্বশেষ খবর। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জামালপুরের নান্দিনা লক্ষ্মীচর ব্রিজের নির্মাণ কাজের সর্বশেষ খবরাখবর। ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরছে মানুষ, আছে হয়রানির অভিযোগও। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রফিকুল, যেমনটি বলছিলাম, ঈদের ছুটি কাটিয়ে কর্মক্ষেত্রে ফিরছেন মানুষ, আর সেই ক্ষেত্রে যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা কিংবা যাত্রাপথে ভোগান্তি আছে কিনা, কি বলছেন যাত্রীরা, বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি জানেন যে ঈদে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু রংপুর অঞ্চলে এসেছেন। তারা আবার ঈদের ছুটি শেষে কর্মস্থল সহ ঢাকার বিভিন্ন এলাকায় ফিরছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের যে ঢাকা কোচ স্ট্যান্ড, সেখানে আমরা এখানে যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এখানে টিকিটের যে সংকট, সেই সংকটটা কিন্তু নেই, কিন্তু কালোবাজারে যে টিকিট সেটি রয়েছে। অর্থাৎ 800 টাকার টিকিট এখন কিন্তু 1000 টাকা বা 1200 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে যে এসি গাড়ির যে টিকিট ছিল সেই যেগুলো 1200 টাকায় বিক্রি হচ্ছে, সেটি 2000 থেকে 2500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা যারা বাসের কাউন্টারের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে কখনো কখনো তারা 2-1টি টিকিটের ক্ষেত্রে বেশি দিচ্ছে, আবার অন্যান্য যে সময়টি সেই সময়টিতে তারা ঠিক রাখছেন, এমনটি তারা বলছেন। আমরা কথা বলেছি যে বিভিন্ন যারা যাত্রী তাদের সঙ্গে, তারা বলেছেন যে অনলাইনের নামে তারা আগে বুকিং দিয়ে রাখছে, কিন্তু কাউন্টারের বাইরে বেশি দাম দিলেই তারা টিকিট মিলছে, এইরকম তারা হয়রানির কথা বলছে। আমি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি, আপনি জানেন যে রংপুরে একটি পুরনো রেল স্টেশন রয়েছে, যেখানে কিন্তু আন্তনগর ট্রেনের সংখ্যা মাত্র 10টি। ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন বা বগি দেওয়া হয়নি, যে কারণে ট্রেনের মধ্যেও কিন্তু যাত্রীর যে ভিড়, সেটি ভিড় লেগেছে। যারা যাত্রীরা আছেন, যারা ট্রেনে নিরাপদে যাতায়াত করতে চান, তারা কিন্তু ট্রেনে গিয়েও টিকিট পাচ্ছে না। সে কারণেই তারা কিন্তু কালোবাজারে অর্থাৎ ট্রেনে উঠে যাচ্ছেন, কিন্তু পরে তারা টিকিটের যে মূল্য সেটি তারা ট্রেন কর্তৃপক্ষকে দিচ্ছেন। আমরা বলছেন সব মিলেই এই এখনো যে ট্রেন এবং বাসের যাত্রীদের হয়রানি সেটি কিন্তু রয়েছে। স্নেহা। রফিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকামুখী যাত্রীদের খবরাখবর।
দিনাজপুরের ছোট যমুনা নদী পৌরসভা সহ স্থানীয়দের ময়লা ফেলার ডাস্টবিনে পরিণত হয়েছে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হারুন, নদী রক্ষায় কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি বলছে প্রশাসন? ধন্যবাদ স্নেহা। আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পৌরশহর থেকে বয়ে যাওয়া ছোট যমুনা নদী, একসময়কার খরস্রোতা নদী। এই নদীর পদদেশে এখন এই মুহূর্তে এখানে দেখছেন আপনি আমার পিছনে যে পৌরসভা এবং স্থানীয়দের ফেলা বিভিন্ন ধরনের ময়লা কিন্তু এখানে ফেলে নদীর দুই পাড় এই মুহূর্তে ময়লার স্তূপ গড়ে তুলে ফেলছে এবং এতে করে প্রচুর পরিমাণে গন্ধ হচ্ছে এবং সাথে করে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। তো আমি এই বিষয়ে পৌরসভা প্রশাসক মোহাম্মদ জাফর আলী চৌধুরীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে ফুলবাড়ি পৌরসভায় ড্যাম্পিং স্টেশন না থাকার কারণেই এলাকার লোকজন যত্রতত্রভাবে এলোমেলোভাবে এই ময়লাগুলো ফেলছে নদীতে এবং বিভিন্ন জায়গায়। এতে করে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেছেন যে যাতে করে ময়লাটা নদীতে না ফেলে সেই ধরনের ব্যবস্থা ওনারা নেবেন, কিন্তু নদী শাসনের বিষয় নিয়ে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত সরকারে আমরা লক্ষ্য করি নেই, যে কারণে নদী ভরাট হতে শুরু করেছে এবং এই ময়লাগুলো এখানে পড়ে স্তূপ হওয়ার কারণে নদীর যে গতিপথ সেটা বন্ধ হয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানকার। এবং আমি কথা বলবো এখানে যে সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হামিদুল হক, তিনি আমার সাথে আছেন। তিনি এখন জানাবেন আসলে কি ব্যবস্থা নিলে নদীটাকে আসলে রক্ষা করা যেতে পারে এবং এই ময়লাগুলো থেকে বাঁচবে এলাকার লোকজন। একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ হারুন সাহেব। আমরা যেটা দেখছি দীর্ঘদিন থেকে আমাদের এই ফুলবাড়ি ছোট যমুনা নদী, যেটি একসময় খুব খরস্রোতা ছিল, এখন প্রায় মরেই গেছে। এর উপরে এবার খাড়া ঘা, যে এখানে যে ময়লাগুলো ফেলানো হচ্ছে, এই ময়লার কারণে পৌরসভা থেকে কোনো পদক্ষেপ নেওয়া তো হয়নি। বারবার বলার পরেও এখানে দেখা যাচ্ছে যে নদীর যে গতিপথ সেটা বন্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি। তো সেই কারণে আমরা চাই দ্রুত পৌরসভা এবং জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন এই দপ্তরে। ধন্যবাদ। উনি জানাচ্ছিলেন যে পৌরসভা কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড যেন দ্রুত ব্যবস্থা নিয়ে এই নদী শাসনের ব্যবস্থা করেন এবং এই ময়লাগুলোর আবর্জনা যেন না ফেলা হয় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল দিনাজপুরের ফুলবাড়ি থেকে এই নদী শাসনের বিষয়ে বিস্তারিত। হারুন, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।